প্রশ্ন করতে চাই, আমরা যে পরিচিত বিশ্ব ব্যবস্থা দেখে আসছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিংবা স্নায়ুযুদ্ধের সময়কার, এরপরে এই যে 2026 সালের নাটকীয়তা, ভেনিজুয়েলা কিংবা ইরান, একদম সরাসরি এটি আমি বলবো যে আমরা যে পরিচিত বিশ্ব ব্যবস্থা দেখে আসছি তার অনেকটাই পরিবর্তন। এটার তো একটা ইম্প্যাক্ট আছে, কিংবা এটির ভবিষ্যৎ মানে অনেকে ইনসিকিউরিটি, আমি যদি বলি নিরাপত্তাহীনতায় সবাই এখন ভুগবে, এরকম একটি ব্যাপারও তৈরি হয়েছে। আপনার কি মনে হয় যে আমরা পরিচিত বিশ্ব ব্যবস্থা থেকে এই যে পরিবর্তনটি আমরা দেখতে পাচ্ছি, এটির প্রভাব আসলে কিরকম? দুপুর, খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, সরাসরি ছাত্র আজকে প্রায় 35 বছর, এবং আমি বিষয়টিতে আগ্রহ নেই, শুধু যে মাস্টারি করি বা পড়ি বলে না। আমি খুব আগ্রহ নিই এবং বুঝতে চাই চারপাশের ঘটনাগুলোকে তাত্ত্বিক মানে তত্ত্বের দৃষ্টিতে বুঝতে চাই, নানা ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করে বুঝতে চাই, এবং নিজের মতো করে বুঝতে চাই একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, যে আন্তর্জাতিক সম্পর্কে, আন্তর্জাতিক বিষয়াবলিতে আগ্রহ নেন এরকম একজন মানুষ হিসেবে। এবং আমি আপনার এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে আমার কাছে হয়তো আমি একটু বেশি আবেগতাড়িত হয়ে বলছি, কিন্তু আমি সত্যি বিশ্বাস করি, আমি মনে করি আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টি খুবই একটা ওয়াটারশেড মোমেন্ট। আমরা এখনো বুঝতে পারছি না। আপনি যে বিশ্ব ব্যবস্থার কথা বললেন, দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থা, এমনকি ধরেন দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থাকে বড় ধাক্কা খেয়েছে ওই মানে যেটাকে আমরা স্নায়ুযুদ্ধ করি, স্নায়ুযুদ্ধের মধ্যকালীন সময়ে, মানে চলমান সময়েও অনেক বড় বড় ধাক্কা খেয়েছে বিশ্ব, অনেক বড় বড় ঘটনা ঘটেছে। স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তিও একটা বড় ধাক্কা বা একটা বড় পরিবর্তন, এবং স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বও কিন্তু শেপ নিতে সময় লেগেছে। ধরেন আমরা বলি পোস্ট কোল্ড ওয়ার ওয়ার্ল্ড, কিন্তু সেটা বা পোস্ট কোল্ড ওয়ার গ্লোবাল সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেম, সেখানেও কিন্তু ধাপ আছে, ভাগ আছে। আপনি দেখেন বলকান ওয়ার্স, তারপর ধরেন ফার্স্ট গালফ ওয়ার, তারপর ধরেন অনেকগুলো, তারপর ধরেন 9/11, অনেকগুলো বড় বড় ঘটনা ঘটেছে। কিন্তু সেরকমই আমি মনে করি একটা ওয়াটারশেড মোমেন্ট আমরা এখন পার করছি, এবং আপনি তার আলামত দেখতে পাচ্ছেন। এই যে আপনি যেহেতু মাদুরোর গল্প বলার সাথে সাথে এই প্রশ্নটা আপনি পিক করলেন, আপনার মাথার মধ্যে আসলো, আপনি দেখতে পাচ্ছেন এমন সমস্ত ঘটনা ঘটছে গত 2 বছর ধরে, বিশেষ করে ট্রাম্প 2.0 সময় থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং তার হয়তোবা ট্রাম্প খুবই একজন প্র্যাগম্যাটিক লোক হিসেবে, অনেকে তাকে মনে করেন তিনি হয়তো বা বোকা, অনেকে মনে করেন তিনি উইমজিক্যাল, অনেকে মনে করেন খুব ট্রানজাকশনাল, বেসিক্যালি ব্যবসায়ী, তার মধ্যে আসলে রাজনীতি কিছু নাই, উনি রাজনীতি বুঝেন না। হয়তোবা তার নাও হতে পারে, হয়তোবা এগুলোর পেছনে কৌশল আছে, এগুলোর পেছনে আসলে তিনি এতটাই প্র্যাগম্যাটিক যে উনি আসলে, এবং উনি একমাত্র ব্যক্তি যে অনেক বছরের মধ্যে যে এই বিশ্ব ব্যবস্থাকে বদলে ফেলার ক্ষমতা রাখেন। আমি হয়তোবা সাদামাটা ভাষায় বলছি, কিন্তু হয়তোবা তাই, এবং ওইটাই আমরা তার আলামতে আমরা দেখতে পাচ্ছি যে যে রুলস বেসড অর্ডারের কথা আমরা পশ্চিমা থেকেই বলতে শুনেছি, সেই রুলস গুলো এখন কাজ করছে না। আপনি যদি কেয়ারফুলি দেখেন, যে আমি জানি না মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারা অন্য টেলিভিশন চ্যানেল দেখেন, অন্য মিডিয়া দেখেন, কিন্তু আমাদের এখানে কথা যদি বলি, আমি কেউ একজন গতকাল আমি যখন অফিস থেকে ফিরছি, গাড়িতে কেউ একজন জিজ্ঞেস করছিল আমাকে যে জাতিসংঘ কি করছে, তো আমি বললাম যে জাতিসংঘে আমি গত 2 মাস 3 মাসে জাতিসংঘের কোন একটা খবর আমি প্রথম পাতায় দেখিনি খবরের কাগজে। তার মানে দেখেন, এগুলো কিন্তু আস্তে আস্তে, ইফ আমি ইউজ দ্য ওয়ার্ড, হয়তো বড় দাবি করে ফেলছি, কিন্তু আস্তে আস্তে ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে মনে হয়। তো ফলে আমার মনে হয় যে একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে। এবং আপনি যে আশঙ্কার কথা বলেছেন, আশঙ্কা অমূলক না। আমরা সাধারণ মানুষ হিসেবে, আমরা বাংলাদেশেও, যেমন আমি আজকে ওই যে আপনাকে গাড়িতে তেল ভরার কথা বললাম, মানুষজন ভাবছে যে তারা কি পেঁয়াজ কিনে রাখবে কিনা, চাল ডাল তেল কিনে রাখবে কিনা, কিন্তু কতদিনের জন্যই বা মানুষ জমাতে পারবে? টাকার দাম পড়ে যাবে কিনা, মানুষ বলছিল কি ডলার কিনে রাখবো কিনা, টাকা যদি হঠাৎ করে অবমূল্যায়িত হয়, ডলার বিক্রি করে ওটাই হয়তো রক্ষা কবচ, সংসার চালাতে পারবো, অথবা সোনার বার কিনবো কিনা। এগুলো ড্রয়িং রুমে বসে আলাপ, আড্ডা, কিন্তু আড্ডার কথা হলেও এ থেকে বোঝা যায় যে এমনকি অবস্থাপন্ন মানুষেরাও বা মধ্যবিত্তরাও, তারা নানান রকম কৌশলের কথা ভাবছেন যে এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার সাথে তারা কিভাবে আপনার খাপ খাইয়ে নেবেন। খাপ খাইয়ে নিবে। আমি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ভূ রাজনৈতিক তত্ত্বগুলো জানার আগে আমি আবারও, যেহেতু নিউ ইয়র্ক থেকে, ইরানের এই ঘটনার পরপরই এফবিআই রেড অ্যালার্ট, এবং আমি যেহেতু মূল সিটিতে যাই, ম্যানহাটেন যাই, বড় বড় ট্রেন স্টেশন, আমাকে পেন স্টেশন আমার ব্যবহার করতে হয়, আমি সেখানেও দেখেছি নিরাপত্তা অনেক জোরদার করেছে, কঠোর নিরাপত্তা নিউ ইয়র্ক শহরে। এই ইরানের পরপরই, ঘটনার পরপরই আমি এই নিরাপত্তার যে, কারণ আমি দেখেছি স্যার একটি বিষয়, সেটি হচ্ছে
আমেরিকাতে রাজনীতি নিয়ে হয়তো ডাইনিং টেবিলে কিংবা লিভিং রুমে আলোচনা হচ্ছে, বাইরে খুব কম আমেরিকানরা পলিটিক্স নিয়ে আলোচনা করেন, কিংবা তাদের দেখলে বোঝা যায় না যে তারা আসলেই রাজনীতিতে এই যুদ্ধ হচ্ছে কিনা, কারণ তাদের এতটাই স্বাভাবিক আমি জীবনযাত্রা লক্ষ্য করি। তো সেখানে যখন এত নিরাপত্তা দেখি, বড় বড় অস্ত্র নিয়ে এবং ন্যাশনাল গার্ড থেকে শুরু করে সবাই, তখন একটু অন্যভাবে সবাই তাকায় যে এত নিরাপত্তা কেন। তো সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই, আমেরিকার নিরাপত্তার যে ঝুঁকিটি, সেটি কি বাড়লো কিনা, মানে অনিরাপত্তায় পড়লো কিনা আমেরিকা? খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। আপনি দেখেছেন যে ইরান রিটালিয়েট করেছে এবং অনেকেই প্রশ্ন করছেন। আমি আমি ফলো করছি সোশ্যাল মিডিয়াতে অথবা মিডিয়াতে, মেইনস্ট্রিম মিডিয়াতে আমি দেখছি যে বড় বড় শিক্ষিত লোক যারা মানে গ্লোবালি নোন ফিগার্স, যারা ইন্টারন্যাশনাল রিলেশনস এর অ্যানালিস্ট হিসেবে একাডেমিক ওয়ার্ল্ডে অথবা পলিসি লেভেলে, এমনকি মার্কেট, আমি যাদের কথা বলছি এরা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে বসে রয়েছেন, তারাও বলছেন যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ইনভলভমেন্ট, আপনার যে প্রথম প্রশ্নটা ছিল, এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো বেশি অনিরাপদ করবে কিনা। এবং তাদের বড় আমি প্রশ্ন উত্তর আপনার দিচ্ছি, কিন্তু তারা একটু বলে নেই, তাদের বড় সমালোচনা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে কোনো প্রিপারেশন ছাড়াই, সে অনেক হিসাব নিকাশ করেনি কি হতে পারে। আমি এই কথাটা বলছি এই কারণেই সমালোচনাটা, যে আপনার প্রশ্নের উত্তরের সাথে যোগসূত্র রয়েছে। তো যেহেতু এবং বলা হচ্ছে যে ট্রাম্প আসলে বেসিক্যালি ব্যবসায়ী, তার কাছে পলিটিক্যাল অ্যানালিসিস নাই, বা যুদ্ধের জন্য যে প্রস্তুতি দরকার, এবং সিনিয়র লিডারশিপ ইন দ্য মিলিটারি তারাও স্কেপটিক্যাল ছিলেন এই মুহূর্তে যুদ্ধে জড়ানো উচিত হবে কিনা। কিন্তু যেহেতু তিনি সুপ্রিম কমান্ডার, কাজে তার নির্দেশে যুদ্ধে জড়াতে হয়েছে, এবং খুব অল্প সময়ের নির্দেশেই, খুব বেশি প্রস্তুতি ছাড়া, অনেক হিসাব নিকাশ না করেই মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। কেন এই কথা বলছি? যে প্রশ্ন উঠছে, এবং ট্রাম্প নিজেই প্রশ্ন করেছেন, যেটা মিডিয়াতে এসছে, যে তিনি উইটকফকে বলছেন যে এখনো কেন, এটা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে, যে ইরান, উনি অবাক হয়েছেন যে এত ম্যাসিভ মিলিটারি বিল্ড আপের পরও ওই অঞ্চলে কেন ইরান আসলে হার মানছে না, কেন মাথা নত করছে না। কারণ অনেকে বলছেন ইরানকে বুঝতে ট্রাম্প ভুল করেছেন, এবং ইরান ভেনিজুয়েলা নয়, ইরান ইরাক নয়, ইরান লিবিয়া নয়, এবং ইরান সিরিয়া নয়, এবং ইরান শেষ তাদের অবলম্বন পর্যন্ত তারা যুদ্ধ করে যাবে, এবং তার আলামত আমরা এখন দেখতে পাচ্ছি যেভাবে ইরান রিটালিয়েট করছে। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি, যে মার্কিন স্বার্থ বা মার্কিন নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত হবে কিনা। আমি বড় অ্যানালিস্ট থেকে বলতে শুনেছি যে ইরান, ইনফ্যাক্ট আমেরিকান অ্যানালিস্ট থেকে বলতে শুনেছি, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো কোনো টেররিস্ট হামলা করেছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো স্বার্থে টেররিস্ট হামলা করেছে, এরকম কোনো আলামত বা এরকম কোনো উদাহরণ আমাদের কাছে নাই। কাজে ইরান, কিন্তু এর মানে এই না যে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদ। এই কারণেই যে ইরানের প্রতি সহানুভূতিশীল অনেক শক্তি রয়েছে। এমনকি ইরানের যে অক্সিলারি ফোর্সেস গুলো, যাদের কথা আমি বললাম, যে হামাস এবং হেজবুল্লাহ এবং এমনকি হুতিরাও, সরাসরি মার্কিন স্বার্থে কিন্তু তারা আঘাত হানেনি। ইরানের এটা একটা কৌশলগত হিসাব আছে তার, যে সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কখনো কোনো কনফ্রন্টেশনে না গিয়ে, আপনার গত 20 বছরের বেশি পুরনো যেতে হবে না, যদি দেখেন হিসাব দেখেন আপনি, বা এমনকি যদি ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় থেকে দেখেন, জেসিপিও, তারপরে যে উইথড্র করলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ইরান সব সময়, এমনকি গত বছরের জুনের যে 12 দিনের যুদ্ধ, সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান গিয়ে তার নিউক্লিয়ার যে ইনস্টলেশন গুলো, সেগুলো মাটির সাথে ধুলিসাৎ করে দিয়ে আসলো। ইরানের রিয়াকশন যদি আপনি দেখেন, এমনকি সে রিটালিয়েট করেছে আমেরিকান বেজে, আলুদেইদ বেজে, কিন্তু সেখানে এমন জায়গায় ক্যালকুলেটিভ মিসাইল স্ট্রাইক করেছে যেখানে কোনো মানুষ নিহত না হয়, আমেরিকান কোনো পার্সোনাল নিহত না হন, এবং আমেরিকার কোনো জীবনহানি হয় নাই কিন্তু। এবং এগুলো কিন্তু খুব ক্যালকুলেটেড ছিল বলেই আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষকরা মনে করেন। কাজে এই মার্কিন যুক্তরাষ্ট্র যদি অনিরাপদ হয়, এবং আপনি যে হেভি বিল্ড আপ দেখতে পাচ্ছেন পাবলিক লাইফে নিউ ইয়র্ক এবং অন্যান্য জায়গায়, এটি কিন্তু সরাসরি যে ইরানকে আক্রমণ করতে হবে তা না, এটি কিন্তু ইরানের প্রতি সহানুভূতিশীল, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র বিদ্বেষী, মার্কিন যুক্তরাষ্ট্রকে শত্রু মনে করে, এরকম অনেক শক্তি আছে বাইরে, সেখান থেকে ওই আক্রমণ আসতে পারে। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে তার যে হোমল্যান্ড সিকিউরিটি বা ইন্টারনাল সিকিউরিটিতে যে আপনি বিফড আপ সিকিউরিটি দেখতে পাচ্ছেন, আমি মনে করি এটি তাদের যে এটি আশঙ্কা, এটি অমূলক নয়। হয়তোবা তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে, তাদের ভালো ইন্টেলিজেন্স রয়েছে, এবং তারা এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে বা ষড়যন্ত্র তৈরি হওয়ার পর্যায়ে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র সহজেই আমার ধারণা এটা ডিটেক্ট করতে পারবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে নিউট্রালাইজ করতে পারবে। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন কোনো রিস্ক দিতে চায় না। কাজে আমি মনে করি এটা একটা কারণ যে কেন আপনি বিফড আপ সিকিউরিটি দেখছেন হোমল্যান্ড সিকিউরিটিতে।